কাকে দিয়ে চা বানাবো যে খেতে এমন লাগে? কেন? আমিও তো দেখলাম ভালো ছিল। টিচারের মতো পড়াবে, তা না বুয়ার মতো চা বানাচ্ছে, রান্না বান্না করছে, ডিসকাস্টিং। আমার তো মনে হয় মাথা খারাপ টিচারের, মান সম্মান বোধ নেই। রেহিনা ভাঙা কাপ প্লেটের টুকরোগুলো মেঝে থেকে কুড়িয়ে তুলতে তুলতে বললেন, মেয়েটাকে দেখেই খেপে গেলি, ব্যাপারটা কি? রিমি ভালো করে গেটওয়ে নেমপ্লেটটাতে চোখ বুলালো। বাড়ির নাম ক্ষণিকের বিশ্রামাগার। মানে কি, এ বাড়িতে সবাই কি ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে আসে? গেটে বড় সাইনবোর্ডে লেখা, বাগান হইতে সাবধান, ফুলে হাত দেওয়া নিষেধ। লোকে কুকুর হইতে সাবধান লেখে, এখানে বাগান লেখা। এই বাড়িতে টিউশনি করতে আসার প্রথম দিনই রিমির মাথা এলোমেলো। এই বাড়ির ভাবসাব সে কিছুই বুঝতে পারছে না। গেটে দারোয়ান কাঁদো কাঁদো গলায় বলল, এই বাড়ির বড় সাহেব আব্দুস সালাম সাহেবের শরীর খারাপ। তার মানে কি, রিমি কি চলে যাবে? আব্দুস সালাম সাহেবই তো রিমিকে অ্যাপয়েন্ট করেছে এখানে। দ্বিধাদ্বন্দ্বে ভাবতে ভাবতে রিমি গেট দিয়ে ভেতরে ঢুকলো। বড় লোনে সুন্দর বিশাল বাগান, বাগানের মাঝখানে সবুজ মার্বেল পাথরের ফোয়ারা, বাগান বাহারি ফুলে ভরা। রিমি ফিসফিস করে বলল, ও আল্লাহ গো, এটা তো বেহেশত। রিমি বড় দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকেই হতবাক। এ যেন পুরো বিশাল মিউজিয়াম। সোফা থেকে শুরু করে ঝাড়বাতি সব ইউনিক ডিজাইনের। একটা শ্বেত পাথরের বিরাট পদ্মফুল কর্নারে রাখা, তার পাশে অ্যাকোয়ারিয়াম, বিশাল পেন্ডুলামের একটা কাঁটা ঘুড়ি। সোফার রং দেখে মনে হলো স্বর্ণের। রিমি বসল না ভয়। জীবনে অত দামি সোফা সে দেখেইনি, আর বসবে? নিজের ঘরে হাতল ভাঙা চেয়ার আর পায়া ভাঙা টুল ছাড়া সে কী বা আবার দেখেছে? অবশ্য যে বাড়িতে একজন প্রাইভেট টিউটরকে ইন্টারভিউ করে চিঠি দিয়ে চাকরিতে ডাকা হয়, সে বাড়ি যে বিশাল কিছু হবে রিমি আগেই ধারণা করেছিল, কিন্তু এত জাঁকজমক হবে তা কল্পনাও করেনি। এক কোণায় জড়সড় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাদা শার্ট কালো প্যান্ট পরা মাঝারি বয়সের একজন লোক এসে বলল, আপনি কে? জি, রিমি সুলতানা। আমায় গৃহশিক্ষক হিসেবে ডাকা হয়েছে। এই যে আমার অ্যাফরমেন্ট লেটার। লোকটা তার নিজের পরিচয় দিল। আমি ম্যানেজার হাফিজ উদ্দিন, বিএ বিএড। আসুন আপনার ছাত্রদের সাথে পরিচয় করে দিই। তবে আজ পড়া হবে না, বড় স্যার অসুস্থ, ওনার প্রেশার হাই। রিমির পেট পাক দিয়ে উঠল। যে বাড়ির ম্যানেজার বিএ বিএড, সে বাড়িতে এইচএসসি পাস গৃহশিক্ষক কেন নিয়োগ করা হলো কে জানে। রিমি মনে মনে বলল, আল্লাহ, চাকরি যেন টিকে যায় আমার। 12 দিনে 4,000, এত ভালো বেতন সে অন্য দুটো টিউশনের একত্রেও পায় না। রিমি ভীত মুখে ম্যানেজারের পেছন পেছন হাঁটতে লাগলো। দোতলা সিঁড়ির কাছে যেতেই বয়স্ক মতন একজন মহিলা রাগী স্বরে ম্যানেজার সাহেবকে ডাকলেন, হাফিজ, হাফিজ, এই তোমার বড় বড় ট্যাংরা মাছ, এগুলো তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। সারা বাজারের মাছ নিয়ে এসেছো নাকি? লাকি বুয়ার কোমর ব্যথা, কাটবে কে? ম্যানেজার সাহেব মাথা নিচু করে হাত কুঁচলে কথাগুলো শুনলেন। তারপর বিনীত স্বরে বললেন, ম্যাডাম, এই যে রিঙ্কু ঝিঙ্কুর নতুন টিচার, এই যে টিচার ম্যাডাম, ইনি বড় ম্যাডাম এবারের মিসেস রেহেনা সালাম। রিমি তড়িঘড়ি করে সালাম করতে যেয়ে কদম বুশি করে ফেলল। রেহেনা হতচকিত হয়ে গেলেন। নাম কি তোমার? জি, রিমি সুলতানা। ট্যাংরা মাছ কাটতে পারো? রিমি বিস্মিত চোখে একবার ম্যানেজার সাহেবের দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, জি, পারি। রেহেনা আঁচল টেনে মুখ মুছলেন। তাহলে এসো, আমাকে সাহায্য করো। এমনিতেও তোমার ছাত্ররা আজ পড়বে না, তাদের দাদু অসুস্থ, তারা এটা সেলিব্রেট করছে। রিমি কনফিউজড, এটা কি টিউশন না বুয়ার কাজ? আচ্ছা, এরা তো বলেছিল প্রথম দিনে 1 মাসের টাকা অ্যাডভান্স দেবে, মাছ কাটলে দেবে তো। কাজ রিমির কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো টাকা। টাকা পেলেই রিমির প্রাণ বাঁচে। আজ রিমির চাল নিয়ে যাওয়ার কথা। সকালের পর দুপুরবেলা কারোরই খাওয়া হয়নি। রিমির বড় আপার এটা 6 মাস চলছে প্রেগনেন্সির। সে বেশিক্ষণ উপোস থাকতে পারে না, একটু পর খায়। কথায় কথায় বলেন, আমি তো মরে যাবো রে রিমি, জিব্বা ভালো মন্দ রুচিতে চায়, খাওয়াই দে। আফসোস মিঠুক, মরে গেলে তো মুক্তি পেলি। এদিকে দোকানদার বাকি চাইলে এমনভাবে তাকায় যেন সে রিমিকে গুলি করে মেরে ফেলবে। এমনিতেই দোকানে অনেক দেনা। এসব ভাবতে ভাবতে রিমির মুখ তেতো হয়ে এলো। কি ব্যাপার মেয়ে, দাঁড়িয়ে কেন? মাছ কাটতে বলে প্রেস্টিজে লাগলো? তোমার প্রতিদিন 2 ঘন্টা ছাত্র পড়িয়ে বেতন নেওয়ার কথা, সেই বেতন যদি 1 ঘন্টায় মাছ কেটে পাও, আপত্তি? রিমি দীর্ঘশ্বাস ফেলে কাঁধের ব্যাগটা নামিয়ে রেখে বলল, কোথায় মাছ? ওই তো কিচেন বারান্দায়। রিমি বিষণ্ণ মুখে মাছ কাটতে বসলো। সাথে রেহিনাও কাটছেন। রিমির মাছ কেটে অভ্যাস আছে, কুটনা বাটনা রান্না এসব তো তার জনমসঙ্গী।
এত বড় বাড়ির ভেতর ঢুকে একটু মাছ কেটে যদি টাকা পাওয়া যায় ক্ষতি কি? কেউ তো আর বাইরে থেকে দেখছে না রিমি ভেতরে কি করছে। রিমি মাছ কেটে ধুয়ে টুয়ে বাকি সবজিও কেটে দিল। রেহেনা খুশি হয়ে বললেন, বাহ, তুমি তো চমৎকার কাজের। বুঝলে মা, এ বাড়িতে কেউ কাজের না, সব আছে খাওয়ার তালে। সকাল সন্ধ্যা এদের রেডিমেড নাস্তা খাবার চাই। এদের অত্যাচারে কোনো বুয়ার টেকে না বেশি দিন, কিন্তু আমি টিকে গেছি। আমি হলাম গিয়ে এ বাড়ির বান্ধা বুয়া। কবুল বলে এসেছি তো, তাই যেতে পারি না। রিমি এর ফাঁকে কয়েকটা টমেটো কেটে দিয়ে বলল, ট্যাংরা মাছের ঝোল টমেটো দিয়ে করলে বেশ হয়। দু পেঁয়াজও তো কয়েক ফালি টমেটো দিতে পারেন। রেহেনা কিছুটা জড়তা কিছুটা আকুতির হাসি হেসে বললেন। তুমি করে ফেলো না প্রিপারেশনটা। রিমির অধৈর্য লাগলো খুব, তাও হাসি মুখে বলল, আচ্ছা, করে দিচ্ছি। তার টাকার দরকার, ভীষণ টাকার দরকার। আজ সে বাকি চাইলে দোকানদার ব্যাটা পাক্কা 2 ঘন্টা বসিয়ে রেখে তারপর দেবে। গত মাসের 2700 টাকা সে এখনও দিতে পারেনি। রিমি রান্না করে এসে ক্লান্তভাবে ড্রয়িং রুমে দাঁড়ালো। বড় ম্যাডাম আসছি বলে উপরে গিয়েছেন, 10 মিনিট হয়ে গেল, এখনও আসেননি। তবে কি তিনি ভুলে গেছেন? অ্যাডভান্সের টাকাটা কি সে পাবে না? টেনশনে আর কষ্টে রিমির বুকে দলা পাকিয়ে কান্না এলো প্রায়। এর মধ্যেই রেহেনা নিচে এলেন। রিমি, তুমি খেয়ে গেলে পারতে, প্রথম দিন পড়াতে এসেই রান্না করতে হলো। তুমি কি খুব রাগ করেছো? জি না ম্যাডাম, ইটস ওকে, ঘরের কাজই তো। বসো, 1 কাপ চা অন্তত খেয়ে যাও। রিমিকে টাকাটার কথা বলবে? না থাক, আজ না হয় সে ধার করবে কারো কাছ থেকে। কার কাছ থেকে করবে? মুকুল আন্টি, তিনি কি দেবেন? রিমি ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, চা খাবো না ম্যাডাম, আজ যাই আমি। সোমবার এসে ছাত্রদের সাথে কথা বলবো। ওরা কই এখন? আছে, উপরে খেলছে হয়তো। দুইটাই বদের হাড্ডি, বুঝলে? কোনো টিচারই এদের পড়াতে পারে না। মায়ের মতো বাউন্ডারি হয়েছে দুইটাই। রেহেনা তারপর একটা সাদা খাম বাড়িয়ে ধরে বলল, এই যে ধরো, তোমার অ্যাডভান্সের টাকাটা রাখো। রিমির আনন্দের চোখে প্রায় পানি এসে গেল। রিমি খামটা হাতে নিয়ে টুপ করে আবার রেহেনার পা ধরে কদম বসি করে ফেলল। আজ কত চিন্তার হাত থেকে সে বেঁচে গেল। আপ্লুত কণ্ঠে বলল, রান্নাঘরের যে কোনো কাজে আমার হেল্প লাগলে বলবেন ম্যাডাম, আমি করে দিব, সমস্যা নেই আমার। রিমি মনে মনে বলল, আপনি তো আমার মায়ের মতো, যে কোনো কাজ আমি করতে রাজি, টাকার দরকার শুধু। গেট পেরিয়ে বাইরে এসে রিমি খামটা খুলল। টাকাটা গুনতে গিয়ে তার চক্ষু ছানা বড়া। এ কি, এতে 8টা 1000 টাকার নোট? মানে কি, ম্যাডাম কি ভুলে দিয়ে ফেললেন? রিমি চট করে আবার ফিরে গেল বাসায়। রেহেনা বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি হয়েছে আবার এলে যে? ম্যাম, এখানে টাকা বেশি। আমায় 1 মাসের অ্যাডভান্সের কথা বলা হয়েছিল, 4000, এখানে 8000 যে। তো কি হয়েছে? 2 মাসে দিয়েছি অ্যাডভান্স। টিউশন পড়াতে এসে মাছ কেটেছো, রান্না বান্না করেছো। আমার মনে হলো নিশ্চয়ই টাকার তোমার ভীষণ দরকার ছিল, না হলে মাছ কাটার কথা শুনেই চলে যেতে। এই জন্যই দিয়েছি। যাও, তাড়াতাড়ি বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেল তো। রিমির একবার ইচ্ছে হলো রেহনাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলবে, কিন্তু সাহসে কুলালো না। বড়লোক মানুষ, রিমির মতো মেয়ে তাদের গায়ে ঘেঁষবে, তা মানায় না। রিমি মহা আনন্দে বাড়ির পথ ধরল। আজ রিক্সা নিলে কেমন হয়? তার সাথে পুরো 8000 টাকা আছে। বাড়িতে এসে মায়ের মুখে রিমির প্রথম যে কথাটা শুনতে হলো, রিমিরে, সিমের বুকে ব্যথা করছে দুপুর থেকে, একটু ওষুধ টষুধ যদি। কলতলে ক্লান্তভাবে বসে রিমি হাতে সাবান মাখতে মাখতে বলল, মা, এই অবস্থায় ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়ানো যাবে না। অত ডাক্তার লাগবে না, এমনি ওষুধ এনে দে, যা হবার হবে। বুকে ব্যথা তো মা গ্যাস্ট্রিক থেকেও হতে পারে। দুপুর থেকেই খালি পেটে, হয়তো গ্যাস হয়ে গেছে। ভাত করে দাও, মাছও তো এনেছি। মা তাও পাশে দাঁড়িয়ে রইলেন। রিমির অসহ্য লাগছে, সারাদিনে বড় ক্লান্ত সে। রিমির মা নাসিমা সুলতানা বড্ড কাঁদুনে মানুষ। যে কোনো ছোটোখাটো বিষয় কেঁদে ফেলার তার অসাধারণ প্রতিভা। তিনি এখনও সে প্রতিভা দেখাচ্ছেন। রেডি হতে বলো আপাকে, ডাক্তার দেখিয়ে নিয়ে আসি বরং। ডাক্তার যে দেখাবি, টাকা আছে? রিমি জবাব দিল না। খিদেই পেট চো চো করছে তার। মা, রান্নাটা তাড়াতাড়ি করো, এসে ভাত খাবো আমি। মা ইতস্তত করে বললেন, নতুন কাপড় কিনলে যে? নতুন কাপড় না মা, পুরাতন। 20 টাকা কাপড় বলে এগুলোকে। অতি বড়লোকরা যে কাপড় 2 দিন পরেই ফেলে দেয়, সেই কাপড় ফুটপাতে 20 টাকা করে পিসে বিক্রি করে। টাকা ছিল হাতে, নিয়ে এলাম তাই। বড় আপাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে রিমি একটা মোবাইলের ব্যাটারি কিনল। মোবাইলটা চালু করতে হবে। বড়লোক বাড়ির টিউশন বলে কথা, এরা ফোন নাম্বার চাইতে পারে যখন তখন।
বড় আপা রোগীর মতো কুই কুই করে বললেন। রিমি 1 কেজি আপেল কিন না, পেটেটা তো কোনো পুষ্টিই পাচ্ছে না। রিমি বিরক্তি চূড়ান্ত নিয়ে আপেল কিনল। বড় আপা এক হালি কমলাও কিনলেন। রাস্তার পাশের বেবি শপগুলো পেরিয়ে যাবার সময় দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বললেন। রিমি কয় সেট কাপড় যদি কিনে রাখতে পারতাম না বাবুর জন্য। জিনিসপত্রের দাম বাড়ছে যেভাবে, কাপড় চোপড়ের তো দাম বাড়বে কদিন পরেই তো। রিমি অনেকটা ধমকের গলায় বলল। আপা, তুমি সব সময় বলো বাবু হবার সময় তুমি মরে যাবা আপা। এসব কাপড় চোপড় বাবুকে পরালে দেখবি বা কে? বাদ দাও, ফালতু টাকা খরচ। বড় আপা সারা রাস্তা কেঁদে গেলেন নিশ্চুপ। ঘরে এসে রিমি আর ভাত খেলো না, খিদে মরে গেছে। ফর্ম ফিল আপের ডেট কি দিয়ে দিয়েছে? কাল শিউলির কাছে খোঁজ নিতে হবে একবার। নাসিমা ক্রমাগত মেয়েকে ডেকে যাচ্ছেন। এই রিমি, রিমি, ভাত খাবি না? ওঠ ওঠ, এই রিমি। রিমি জবাব দিল না। ভীষণ ঘুম পেয়েছে তার। রেহানা পেপার পড়ছিলেন। সারাদিন কাজের চাপে তার সকালের খবরের কাগজ রাতে পড়তে হয়। আব্দুল সালাম সাহেবের প্রেশার এখন নর্মাল। তিনি পাশে বসেই মহা আনন্দে টিভিতে একটা ওল্ড ইন্ডিয়ান মুভি দেখছেন। লিনা দরজায় দাঁড়িয়ে বলল, বাবা আসবো? লিনা আব্দুল সালামের 2 ছেলের মধ্যে বড় ছেলে সোহানের স্ত্রী। লিনা প্রাইভেট ব্যাংকে জব করে। চাকরির জন্য প্রায় তাকে বাইরে থাকতে হয়, রাত করে ফিরতে হয়। এসো বৌমা, বসো এখানটায়। দারুণ একটা মুভি হচ্ছে। বাবা মাত্র আমি এলাম, চেঞ্জ করিনি এখনো। ভাবলাম আপনি যদি ঘুমিয়ে পড়েন, কথাটা সারতে এলাম। সালাম সাহেব টিভির ভলিউমটা লো করতে করতে বললেন। কি কথা মা? শোয়েব নাকি ওখানেই জয়েন করেছে? শোয়েব আব্দুল সালাম সাহেবের ছোট ছেলে। স্থাপত্যবিদ্যায় পাশ করতেও তার প্রধান কাজ বাড়িঘরের দেয়াল রং করা। প্রতি মাসে একবার করে সে তার ঘরের রং বদলায়। আব্দুল সালাম অবজ্ঞার স্বরে বললেন, তাই তো বললো। বাবা ওসব বিএসসি করে লাভ নেই, মম্পলে পৌঁছতে হবে, স্যালারি দিয়ে ফার্স্ট ক্যাটাগরি। রেহেনা গলার স্বর যথাসাধ্য কঠিন করে বললেন। বৌমা, সোহানও বিসিএস করেছিল, তুমি বারণ করে ঢাকায় প্রাইভেট জবে সেটেল করলে। শোয়েবকে অন্তত ছাড়ো, ওর মাথাটা খেও না। নীলা মিষ্টি করে হেসে বলল, মা শহরে থাকার মজাই আলাদা, ঢাকায় তো না খেয়ে থাকলেও শান্তি। তাছাড়া বিয়ে টিয়ে করতে গেলে। রেহেনা না শোনবার ভাব করে পেপারে মনোযোগ দিলেন। লিনা হাসল শুধু। বাবা রিঙ্কু ঝিঙ্কুর নতুন টিচার মেয়েটা কেমন? আজ নাকি এসেছিল? রেহেনা মনে মনে দুঃখ পেলেন। বৌমাটা যে কি, শ্বশুর অসুস্থ, কই তার শরীরের কথা একটু জিজ্ঞেস করবে? তা না, নিজের বাচ্চার টিচারের কথা জানতে চাই। হায় রে সম্পর্ক। রেহানা পেপারে চোখ রেখে বললেন, বেশ ভালো টিচার, বললো আজ প্রথম তো পড়াবে না, আজ শুধু দূর থেকে অবজার্ভ করে চলে গেল। লিনা একটু শঙ্কিত হয়ে বলল, এটা টেকবে তো মা? কোনো টিচারই তো দ্বিতীয় দিন টেকে না। আব্দুল সালাম আশ্বাসের স্বরে বললেন, এই মেয়েটা পারবে, ধৈর্য ধরে পড়াবে। এই মেয়ের কাছে এই চাকরি সোনার হরিণ। সে যে কোনো উপায়ে দুষ্ট দুটোকে সিস্টেমে ফেলবেই। লিনা চলে যেতে যেতে বলল, সিস্টেমটাই দরকার বাবা, না হলে অত কম একাডেমিক কোয়ালিফিকেশনের টিচার দিয়ে পড়া হয় না নাকি। যাই মা। রেহেনা পিছু ডাকলেন। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো বৌমা, আমি খাবার বাড়ছি। আমি খাবো না মা, ডিনার করেই এসেছি। গুড নাইট মা। লিনা বেরিয়ে যেতে আব্দুল সালাম একটু রূঢ়ভাবে বললেন, শোয়েবের কথাটা বৌমাকে ওভাবে কেন বললে? রেহেনা জবাব দিল না। ক্ষণিকের বিশ্রামাগারে পড়ানো শুরু করার এই কয়েকদিনে রিমির জীবন তেজপাতা। ছাত্র দুইটা দুনিয়ার দেদ। এর এক এক দিন এক এক বেশ ধরে থাকে। আজ কোন বেশ ধরেছে কে জানে। রিমির মাঝে মাঝে মনে হয় এই দুইটাকে পিটিয়ে তক্তা করা উচিত। এদের পড়ানোর চাইতে রান্নাবান্না করা অনেক সহজ। যেদিন রিমির রান্নাবান্নার কাজ থাকে রিমি যেন হাঁফ ছেড়ে বাঁচে। রিমি ঘরে এসে বসিয়ে ডাকলো, রিঙ্কু ঝিঙ্কু কোথায়? তাড়াতাড়ি এসো, দেখে যাও ম্যাম তোমাদের জন্য কি এনেছে। রিঙ্কু ঝিঙ্কু মহানন্দে খাটের তলা থেকে বেরিয়ে এলো। ইয়েস ম্যাম। রিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ও মাই গড, এসব কি? ম্যাম আজ আমরা ভাল্লুক সেজেছি, সুন্দর হয়েছে না ম্যাম? রিমি বিষণ্ণভাবে তাকালো। ইচ্ছে করছে দুটাকে শটান দুইটা চট দিতে। ভুতুরে চেহারা করে বসে বসে আছে শয়তান দুইটা। সাদা ক্রিম লাগানো মুখে চোখের ধারের অংশ কালো গোল করা। রিমি রিঙ্কু ঝিঙ্কুকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে বলল, বাহ, আফ্রিকান ভাল্লুক লাগছে দেখতে। ম্যাম আমরা আজ পড়বো না। রিমি মনে মনে বলল, তোরা কবেই পড়িস রে ঘাসটার দল, তোদের পিটিয়ে ছাল তোলা দরকার।
আচ্ছা, তাহলে আজ আমরা কি করব? ভাল্লুক ভাল্লুক খেলবো। ম্যাম, তুমি কি ভাল্লুক সাজবে? রিমি ঘড়ি দেখল, মাত্র 10 মিনিট পেরিয়েছে। 2 ঘন্টা কিভাবে কাটবে? দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে ভাল্লুকই সাজা যাক। রেহেনা চিন্তিতভাবে রিঙ্কু ঝিঙ্কুর ঘরে উকি দিলেন। রিমিমা একটু রান্নাঘরে। ও আল্লাহ, এ কি অবস্থা? ম্যাডাম, ভাল্লুক সেজেছি। 1 মিনিট, আমি মুখ ধুয়ে আসছি। মুখ ধুতে হবে না, জাস্ট 20 মিনিটের কাজ। ফেরনিটা করে দিয়ে যাও একটু, গেস্ট এসেছে কয়েকজন। আমি নামাজ পড়েই আসছি। রিমি ব্যাগটা নিয়ে রান্নাঘরে এলো। ওনাটা গাট করে চুলোর ফিরনি নাড়তে থাকলো। বাহ, কি সুন্দর ঘ্রাণ! শোয়েব রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল। বুয়া 6 কাপ চা দিতে পারবে আমার ঘরে? রিমি মুখ কুচকে বিরক্তি নিয়ে তাকালো। মেরুন টি শার্টের সাথে ব্লু হাফ প্যান্ট পরা একটা চমৎকার ছেলে দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে মুখে রং মাখামাখি, বোধহয় রং মিস্ত্রি। শোয়েব তখনই আটকে উঠে ভয়ার্ত কণ্ঠে বলল, ও মাই গুডনেস, হু আর ইউ? হাউ টেরিবল, হোয়াট ইজ দিস? মুখে কি? রিমি দুঃখী দুঃখী গলা করে বলল। আমি ভাল্লুক, আফ্রিকান জঙ্গল থেকে এসেছি। শোয়েব আতঙ্কিতভাবে রান্নাঘর থেকে সরে এলো। বুয়া ভাল্লুক হলো কিভাবে? আফ্রিকার ভাল্লুক এখানে কেন আসবে? রেহেনা ডিনারের পর ডেজার্টের মতো করে একটু ফিরনি বাটিতে নিয়ে শোয়েবের ঘরে এলেন। শোয়েব টেবিলের উপর পা তুলে বসে লো ভলিউমে শ্রীকান্তর গান শুনছে। এই ছেলেটা গান শুনে মনোযোগী হয়ে চেয়ারে দুলতে দুলতে নয়, একদম কান খাড়া করে, যেন সে গভীর মনোযোগে লিরিক্সটা মুখস্থ করছে। রেহেনা ঘরে ঢোকার সাথে সাথেই শোয়েব বলল, মা, বুয়ার কি হয়েছে বলো তো? ভাল্লুক সেজে বসে আছে কেন? রেহেনা পাশে বসে বাটি থেকে চামচে করে শোয়েবকে ফিরনি খাইয়ে দিতে দিতে বললেন, ইচ্ছে করেছে তাই সেজেছে। তোর যেমন এই বোটকার টুপিটা মাথায় দিয়ে মাঝে মাঝে ঘর রংচং করে রং মিস্ত্রি সাজে ইচ্ছে করে, তেমন। শোয়েব বিরক্ত চোখে তাকালো। অর্থাৎ এই জবাবে সে সন্তুষ্ট হয়নি। রেহেনা হাসলেন। তুই কি ভাবলি? শোয়েব পানির গ্লাসটা থেকে এক চুমুক পানি খেয়ে বলল, জয়েন করবো আরো আস্তে ধীরে মা, এর আগে একটা ট্রিপ দরকার, সমুদ্র দেখে আসি, চলো মা। রেহেনা আঁচলে শোয়েবের মুখের কোণাটা মুছিয়ে দিতে দিতে বললেন, আমি পৃথিলার ব্যাপারে বলেছি। শোয়েব মিউজিক প্লেয়ারটা অফ করে ফিরনির বাটিটা নিজের হাতে নিয়ে চামচে করে রেহানার দিকে এগিয়ে ধরে বলল, মা, সৌন্দর্য খুব তুচ্ছ ব্যাপার জেনেও আমরা কিন্তু সুন্দরকে ভালোবাসি। এই যেমন ধরো ময়ূর কোনো কাজে লাগে না, তাও ভালোবাসি। পৃথিলা সুন্দরী, ব্রিলিয়ান্ট, তাও কোনো কালেই আমার তাকে বিশেষ মনে হয়নি। মনে হয়েছে সব ছক করা। দেখি, হাঁ করো তো। রেহেনা ছেলের হাত থেকে ফিরনি মুখে নিতে নিতে বললেন, মেয়েটা তোকে পাগলের মতো পছন্দ করে, এত বছর ধরে চেনে তোকে। তাছাড়া দেখতে ভালো, বুদ্ধি ভালো। এটাকে পছন্দ বলে না মা, এটা একটা ঘোর, বোকা বোকা জেদের ঘোর। 2 দিন পরেই পাশ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বের হবে। কত যোগ্য তোর! শোয়েব মাকে পানি খাইয়ে দিতে দিতে বলল, আমি আকারে ইঙ্গিতে অনেকবার না বুঝিয়েছি মা, পৃথিলা বোঝেনি, তাই এত দূরের পোস্টিংয়ে ভালো লাগছে। রেহেনা ছেলের চুলগুলো আদুরে ভাবে এলোমেলো করে দিলেন। ভালোবাসা আর মমতাপূর্ণ চোখে তাকালে কি সুন্দরী না লাগছে শোয়েবকে। বড় বড় চোখে কি গভীর বাচ্চামি। গেঞ্জি একটা পরেছে, পেট বেরিয়ে আছে, ছোট সাইজ নিশ্চয়ই। টি শার্টের পেটের ধারটা টেনে দিতে দিতে রেহানা বললেন, জামা কাপড় তো আরো একটু লম্বা পড়তে পারিস নাকি রে? তোর হাইট কত রে শোয়েব? শোয়েব হেসে বলল, 6 ফুট 3, এই জন্যই তো গার্লফ্রেন্ড হয়নি আমার কেউ। রেহেনা হেসে ফেললেন, আমি জানি তোর কটা ছিল। এই তো মা, ওয়ান সাইডেড। আমি নই। প্রেম ও সংসার ও সব অনেক ধৈর্যের ব্যাপার, ও সব আমার দ্বারা হবে না। শোয়েব মায়ের হাতটা গালে ছুঁয়ে বলল, এত কেন ইনসিকিউর ফিল করছো মা? চাকরি হলো বলেই আমি একদিনে বড় হয়ে যাইনি। আমি এখনো বিয়ের কথা ভাবছি না তো, যখন ভাববো তোমায় সবার আগে বলবো মা। রেহেনা গভীর ভালোবাসায় শোয়েবের গালে হাত বুলালেন। শোয়েব ফিসফিস করে বলল, আমি তোমাকে প্রমিস করছি মা, আমি সব সময় তোমাকে ভালোবাসবো। রেহেনা আহ্লাদি গলায় বললেন, যা পাগল ছেলে, মাকে প্রমিস করতে হয় না রে। রেহেনা নিশ্চিন্ত মনে শোয়েবের ঘর থেকে বের হলেন। যাক, পৃথিলার সমস্যা মিটল। মেয়েটাকে একদমই পছন্দ না রেহেনা। উগ্র চলাফেরা, কটকটা সাজ, বেহিসাবি খরচ, তাছাড়া বড় বৌমার কাজিন, দুটোই মিলে সংসার গিলে নিত একেবারে। বড় ছেলেকে চাকরির পরপরই বিয়ে দিলেন। বৌমা এসে সব লাপাত্তা করে দিল। তার এতদিনের শ্রম, যত্ন, আদর কিছুই না। সোহানের সাথে কথাই হয় না এখন ঠিক মতো। রেহেনার মাঝে মাঝে খুব ইচ্ছে করে বলতে, এই দেখ মা,
ডালের চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়েছি, খাবি সোহান? নে হাঁ কর। প্রায় অফিস যাবার আগে রেহেনার ইচ্ছে করে সোহানের হাতে 100 টাকার একটা নোট গুঁজে দিয়ে বলতে, কিছু খাস তোর ইচ্ছে মতো। সে আর হয় কই, ছেলে লক্ষ টাকা বেতন পায়, বউমাও টাকার ছড়াছড়ি, মায়ের 100 টাকার কি দরকার? রেহেনা শাড়ির আঁচলে চোখ মুছলেন। এই ছেলেমেয়েরা কেন যে বড় হয়, ছোট্টই তো ভালো ছিল, সব এসে মায়ের কাছে চাইতো। রিমি একটার পর একটা পেপার সিরিয়াল করছে। নাসিমা বিরক্ত মুখে মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন। ঘরে 1 ফোঁটা সয়াবিন তেল নেই, রাতে রান্না কি করে হবে? রিমি কাগজ ভাঁজ করতেই ব্যস্ত। নাসিমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কি এত জরুরি কাগজ তোর বল তো রিমি, এখনই না গোছালে হবে না? কাগজ না মা, বই। শিউলির বই থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওর মোবাইলে ছবি তুলে নিলাম, এগুলো প্রিন্ট করলাম, এখন সাবজেক্ট ওয়াইজ মিলাচ্ছি। বই কিনলি তো পারতি, এত ঝামেলা? 4200 টাকার বই মা, 530 টাকায় কাল্লা ফতে। পাশ করার ব্যবস্থা করে ফেলেছি মা, বই কিনে টাকা নষ্ট করার কি মানে হয় বলো? রেহানা আবার কান্না শুরু করলেন। আর কত কষ্ট করবি বল, আমাদের জন্য তোর এত টানাটানি, কেন যে মরণ হয় না? রিমির মেজাজ খারাপ হয়ে গেল, মাথা ধরে আছে দুপুর থেকে। রিমি ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আর কি লাগবে মা? কোনো সবজি নেই ঘরে, চা পাতা, চিনি, দুধ, সিমি সকাল বিকাল চা খায়। রিমি মুখটা আয়নায় দেখে চুলটা বিনুনি করতে করতে বলল, গত মাসের ইলেকট্রিসিটি বিলটা দাওনি কেন মা? এই মাসে গত মাসেরটা সহ। নাসিমা রিমির দৃষ্টি এড়াতে একটু দূরে গিয়ে বললেন, এত মাস হয়ে গেল, সিমির একবার আল্ট্রাসোনোগ্রাফি করা তো দরকার ছিল, তাই দিয়ে। মায়ের কথা শেষ না হতেই রিমি বেরিয়ে গেল। বাইরে বেরিয়েই রিমির মনে হলো বৃষ্টি হবে, আকাশ সাঁঝ করা। ইস, ছাতা হাতে বেরোনো দরকার ছিল। শোয়েব গ্লাস ওয়াইপারটা আরও স্পিডি করে দিল। ঝুম বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না। 15 মিনিটের টানা বৃষ্টিতে রাস্তায় বেহাল দশা। রাস্তার অধিকাংশ জায়গায় ড্রেনের পানি ওভারফ্লো করেছে। পানি হলেই যেন রাস্তায় গর্তের সংখ্যা বেড়ে যায়। শোয়েব চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এই ঢাকা রাস্তা, আই হেট ইউ। মিস্টেকটা তখনই হলো। শোয়েব সাথে সাথেই গাড়িটা পেছনে নিল, দরজাটা খুলে দ্রুত নেমে এগিয়ে গেল। মেয়েটা পড়ে গেছে, হাতে ব্যাগের সব ছড়িয়ে পড়া, সবজি আর ডালের ব্যাগ ছিঁড়ে পানির তোরে সব ধুয়ে যাচ্ছে। ইস, আচ্ছা এত ঝুম বৃষ্টিতে ভিজে মেয়েটা একলা পথে কেন এত জিনিসপাতি বাজার করেছে? বাজার করা কি এতই জরুরি? বৃষ্টির এত ঠান্ডা গা বিধানো পানি, বাচ্চা মেয়েটা এরকমভাবে কেন বেরিয়েছে? লম্বা চুলের বিনুনিটার পুরোটাতে রাস্তার ময়লা আটকে গেছে। শোয়েব প্রায় চিৎকার করেই বলল, এই যে আপু, আমার ভুল হয়েছে, সরি সরি। ঝুম বৃষ্টিতে কথাও ঠিকঠাক শোনা যাচ্ছে না। রিমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, রাস্তার নোংরা পানিতে পুরো শরীর মাখামাখি। ওড়নাটা চিপতে চিপতে হতাশ চোখে নিজের কেনা জিনিসগুলোর দিকে তাকালো। রিমি, সব শেষ, দুধের প্যাকেট আর তৈলটা নেওয়া যাবে। রিমি তুলতে যাবার আগেই শোয়েব কুড়াতে লাগলো। রিমি এবার শোয়েবের দিকে খেয়াল করলো। ছেলেটা অফ হোয়াইট টি শার্টের সাথে জিন্স পরে আছে, হাতে ভীষণ দামি একটা ঘড়ি। বৃষ্টির মধ্যে ভিজে ছেলেটার ঠোঁট কাঁপছে। ছেলেটা কি ড্রাইভার করছে? এত দামি কাপড় চোপড়, না না, আচ্ছা, মুখটা এত চেনা চেনা লাগছে, আগে কি কোথাও দেখেছে মনে পড়ছে না। শোয়েব বিনীতভাবে যথেষ্ট করুণ স্বর করে বলল, আপু আমারই দোষ, আপনি আমার সাথে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। রিমি বিরক্ত কণ্ঠে বলল, না না, লাগবে না। প্লিজ আপু, আমি দেখেছি গাড়ির চাকার পানির ছিটে আপনি পড়ে গিয়েছিলেন। শোয়েব লজ্জিতভাবে রিমির বাজারের ব্যাগটা নিয়ে গাড়ির এপাশের দরজাটা খুলে দিল। বৃষ্টির ঝাপটায় বাইরে দাঁড়ানোই মুশকিল। এই ভরা বৃষ্টিতে এরকম শুনশান পথে কোনো মেয়ে এভাবে একলা চলে কখনো? রিমির চূড়ান্ত রাগ হচ্ছে, আবার বাজার করতে হবে, সব কচ্ছা গেল। আপু দাঁড়িয়ে আছেন যে, প্লিজ আসুন। আপনি কোথাও যাচ্ছিলেন? বলুন, আমি পৌঁছে দিচ্ছি। মিথ্যে ফর্মালিটি সুরে রিমি বলল, না না, ঠিক আছে, আপনি যান। শুধু শুধু আপনি কেন নেমে এলেন? এসব কিছু না, রাস্তায় চলতে গেলে। প্লিজ আপু, আসলে ঝুম বৃষ্টিতে আমি ভালো ড্রাইভ করতে পারি না। রিমি মনে মনে বলল, কত দরদ দেখানো হচ্ছে শালা নবাবী গাড়িওয়ালা। গাড়িতে উঠালে তো আর 980 টাকা গজব করে দিয়ে এখন লিফট দেওয়া, পোকলার পোকলা। নিজে রাগ আর ভেতরে রাখলো না রিমির, তাও কোনো রকমে বলল, এই ভিজে গায়ে গাড়ি তুলবো না আমি বলছি তো ভাইয়া, আপনার কোনো দোষ হয়নি, প্লিজ আপনি যান, কিচ্ছু হয়নি আমার, প্লিজ যান। রিমির গলার স্বরে কি একটা যেন ছিল। শোয়েবের লাগলো খুব খুব।
মা রাগ করে বকে দিয়ে যেতে বললে বকে যেমন লাগে ঠিক তেমনই। ছেলেটা গেলেই রিমি বাঁচে। রাস্তায় পড়ে যাওয়া দু একটা আলু বেগুন ও কুড়ানো যাবে। চিনির ব্যাগটা কি আস্ত আছে, দেখতে হবে। শোয়েবও জেদি গলায় বলল, আপনার জন্য আমিও তো ভিজে গেছি। আমি যদি ভিজে গায়ে গাড়িতে বসতে পারি, আপনি কেন নয়? বললামই তো, আমি দুঃখিত আপু। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। রিমি আর কথা বাড়ালো না। শোয়েবের সামনে কিছু কিছু তোলবার মতো জিনিস কুড়াতে বসলো। বৃষ্টি বাড়ছে, পানির তোড়ে সবই ভেসে যাবে। না হলে শোয়েবের কেন যেন হঠাৎ খুব করে রাগ হলো। একটু অন্যরকম, একটু ঘোরের মতো, একটু অনুভূতির বাইরের কিছু। শোয়েব বাজারের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল ড্রেনে। কচুর বাজার। রিমির হাতটা শক্ত করে চেপে ধরে প্রায় টেনে হেঁচড়ে গাড়িতে তুলল। দুম করে সিটে বসিয়ে দিয়ে দরজা আটকে দিল। রিমির গলা শুকিয়ে দম বন্ধ হয়ে এলো প্রায়। সন্ধ্যা হয়ে গেছে। এরকম ভদ্র একটা ছেলে এরকম করতে পারলো? এরাই কি সেই বড় লোকের ছেলেগুলো যারা নেশা করে মেয়েদের? রিমি আর ভাবতে পারলো না। শোয়েব গাড়িতে বসে চাবি দিতেই রিমি কান্না ধরে আসা গলায় নিজেকে যথাসম্ভব ঠিক রেখে শক্ত কণ্ঠে বলল, ভাই, আমাকে ছেড়ে দিন। আমি আপনার সাথে বেয়াদবি করেছি, সরি। আপনার পায়ে ধরছি ভাই। বলেই শোয়েবের পায়ে ধরে ফেলল। শোয়েব প্রায় ধাক্কা দিয়ে রিমিকে উঠিয়ে শক্ত করে বসিয়ে সিট বেল্ট আটকে দিল। নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে দেখিয়ে বলল, একদম চুপ আপু, কোনো কথা না। গাড়ি চালানোর সময় চালকের সাথে কথা বলা নিষেধ। রিমি এবার আর কোনো কান্না আটকাতে পারল না। চোখের পানি পড়ছে পড়ুক। বৃষ্টিতে এমনিই গাল ভেজা। ছেলেটা বুঝবে না। শুধু ছেলেটাকে বুঝতে দেওয়া যাবে না যে তার ভয় করছে। রিমি দাঁতে দাঁত চেপে কাঠ হয়ে বসে রইল। মেয়েটাকে এভাবে জোর করে গাড়িতে তোলা কি ঠিক হলো? জোর করে উপকার হয় কখনো? শোয়েব কণ্ঠস্বর কোমল করার চেষ্টা করলো। আপু, আপনি কোথায় যাবেন? আসলে আমার মেজাজ, ও মাই গড। হ্যালো, শুনতে পাচ্ছেন? মাথাটা এমন এড়িয়ে পড়েছে কেন? ঘুমিয়ে পড়েনি নিশ্চয়ই 1 মিনিটেই। শোয়েব গাড়ি সাইড করলো। নাসিমা মেয়ের অপেক্ষায় অস্থির হয়ে আছেন। এতক্ষণ লাগে বাজার করতে? বৃষ্টি তো কি হয়েছে? এরকম বৃষ্টিতে তো রিমি কতই ভিজে ফিরেছে। সিমি বিরক্তিভাবে এসে বলল, মা, রিমির অপেক্ষা বাদ দাও, সরিষার তেল দিয়ে রেঁধে ফেলো তো। আমার খালি পেটে থাকা একদম নিষেধ। রাগে দুঃখে নাসিমার মুখ তেতো হয়ে আসছে। সারাক্ষণ খায় খায়, খেয়ে তো ভূত একটা। তার রাতবো কি? শুধু ভাত হবে? ডিম ভাজা করে ফেলো না মা, ডিম আছে দেখলাম ঘরে। নাসিমা নিতান্ত অনিচ্ছা নিয়ে রান্নাঘরের দিকে রওনা হলেন। জানালাটা একটু ফাঁক করে দেখলেন, বাপরে বাপ, বৃষ্টি থামবার কোনো নামই নেই। এখন আবার শুরু হয়েছে বাতাস, ঝড়ের লক্ষণ পুরোই। নাসিমা দীর্ঘশ্বাস ফেললেন। যার পুরো জীবনই ঝড়ের, তার ঝড়ে কী ভয়? আসুক ঝড়, শুধু রিমি ফিরে আসুক তার আগে। শোয়েব কী করতে পারে এখন? লোকজন ডাকবে, হাসপাতালে নিয়ে যাবে, বা আশেপাশে কোথাও, নাকি বাসায়? শোয়েব ঘড়িতে সময় দেখে নিয়ে চিন্তিতভাবে মনসুরের নাম্বার ডায়াল করলো। ডাক্তার ছেলে নিশ্চয়ই কিছু বলতে পারবে। প্রথমবারের রিং মনসুর রিসিভ করলো না, দ্বিতীয়বারে ধরলো। হ্যালো মনসুর। হ্যালো শোয়েব, একটু পরে ফোন কর না দোস্ত, আমি ক্লিনিকে এখনও ভীষণ বিজি। দোস্ত রাখিস না, শোন, জাস্ট 2 মিনিট। মহা বিপদে পড়ে গেছি। মেয়েটা ফেইন্ট হয়ে গেছে। মনসুর একটু চুপ করে থাকলো। তার বড় আজব লাগছে। শোয়েব আবার মেয়ে মানে কি? কোন মেয়েটা? আরে একটা মেয়ে, গাড়িতে তুলে বসালাম, এখন বেহুশ। মুখে পানি ছিটালাম, কাজ হলো না, শরীরও কাঁপছে। ইয়ার কি করার জায়গা পাস না? গাড়িতে তুললি আর অমনি বেহুশ হয়ে গেল? কোন মেয়ে? আর বলতো তুই হঠাৎ মেয়ে গাড়িতে তুলতে গেলে কেন? তুই ক্লিনিকেই তো, আমি আসছি। শোয়েব আর কথা বাড়ালো না, ফোন রেখে দিল। ভিজে গায়ে মেয়েটা, আবার জ্ঞান হারিয়ে ফেলা, কি জানে কি হয়। শোয়েব খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। এক্ষুনি ক্লিনিক পৌঁছতে হবে তাকে, এক্ষুনি। তার আগে শুকনো কাপড় দরকার মেয়েটার জন্য, কিনতে হবে। গাড়ির স্পিডটা আরও বাড়িয়ে দিল সে। মনসুরের সব আজব লাগছে। শোয়েব মেয়ে, কিছুই বুঝতে পারছে না সে। শোয়েব তো চারিত্রিক বৈশিষ্ট্যে অত্যন্ত গুড বয়। তাহলে? সিমি ভাত খেতে বসে বলল, মা, ডিমে লবণ দাওনি কেন? কি বিষাদ লাগছে, ছি। একটা ডিম ভাজিও ঠিকঠাক করতে পারো না? নাসিমার মাথা ব্যথা করছে। ঘরে ওষুধও নেই। রাত 8টা বেজে গেছে। রিমি এখনো ফিরেনি। বৃষ্টিও তো একটু ধরে এসেছে। তাহলে মেয়েটার কি কোনো বিপদ হলো? মোবাইলটাও সাথে নেয়নি। নাসিমা কি খুঁজতে বের হবেন? কোথায় খুঁজবেন? সিমি খাওয়া শেষ করে বিছানায় শুতে শুতে বলল, মা, রিমিটার কাণ্ডজ্ঞান দেখছো? এখনো ফিরেনি। ভালো মেয়েরা কি এত রাত অব্দি বাইরে থাকে বলো? নাসিমা জবাব দিলেন না।
একটু সংসার চালায় বলে কত সাহস হয়েছে দেখেছো? রাত বিরাতে ঘুরে ফেরা। মা আজ আসলে কিন্তু। নাসিমা অস্পষ্ট স্বরে বললেন, ফেরার দরকার কি? এই বাড়িতে ফিরে তোর লাভ কি? দুটো হাতির বাচ্চা মেয়েটার উপর। ঘরে আসলে শুনতে হয় এটা নেই সেটা নেই। আমরা তো আছি শুধু বসে বসে গিলতে। ভালো হয়েছে আর না ফিরুক। সিমি নাসিমার কথা শুনেই রেগে গেল। মা কথাগুলো তুমি আমায় বলছো তো? ঠিক আছে, বাবুকে হতে দাও। মরে যাবো তো বললাম। দুটো ভাত খাই বলে এত কথা শোনাচ্ছ তো, তাই না? পেটে বাচ্চা নিয়ে তো আর কেউ কাজ দেয় না মা। গার্মেন্টসে আমি ঠিক চাকরি করব, দেখো। এই তো বললি মরে যাবি, এখন আবার গার্মেন্টসে চাকরি করবি বলছিস? তোর তো কথা ঠিক নেই দেখছি। সিমি রাগ এবার কান্নার বিলাপে পরিণত হলো। তোমরা তো সবাই চাও আমি মরে যাই। পেটে বাচ্চা বলে পড়ে আছি এখানে, না হলে তো আমি। নাসিমা বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে গেলেন। তার কিছুই ভালো লাগছে না। 9:30 বেজে গেছে। বাইরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। অন্ধকার আকাশ। আবারও বৃষ্টি নামবে মনে হচ্ছে। নাসিমার বুকের ভেতরটা চিৎকার করতে চাইছে। এশার নামাজ পড়া হয়নি। অজু করতে করতে নাসিমা বিড়বিড় করে বললেন, আল্লাহ গো, মেয়েটারে তুমি কোনো বিপদে ফেলো না। তোমার কাছে আমি খুব কম জিনিস চাই। যারে তুমি রিমির মতো মেয়ে দিয়েছো, তার আর বেশি কি চাইবার আছে? আল্লাহ গো, মেয়েটারে কোনো কষ্টে ফেলো না। মেঘ ডাকছে এবার। নাসিমা দৌড়ে কলতলা থেকে ঘরে এলেন। নামাজে বসে নাসিমা নামাজ পড়তে পারলেন না। ক্রমাগত কেঁদে গেলেন। ও ঘরে সিমি বিলাপ করে চাচাচ্ছে। চাচা। নাসিমা গেলেন না, জায়নামাজেই বসে রইলেন। শোয়েব মনসুরের চেম্বারে বসে আছে। রিমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরের টেম্পারেচারের অত্যন্ত কমে গিয়ে দাঁতে দাঁত খিল ধরে গিয়েছিল। সাডেন শকে প্রেশার ফল করে গেছে। তবে এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। 24 ঘন্টা একটা অবজারভেশনে রাখতে হবে। শরীর অত্যন্ত দুর্বল। মনসুর পুরোই অবিশ্বাসী চোখে শোয়েবের দিকে তাকিয়ে প্রশ্নটা করল, তুই বলতে চাচ্ছিস তুই মেয়েটাকে কিছুই করিসনি? আজই প্রথম দেখলি? শোয়েব রোবটের মতো মাথা নাড়ল। আচ্ছা, তুই কি আমি গাধা ভাবিস শোয়েব? একটা মেয়ে এমনি এমনি? আমার তো মনে হয় প্রচুর ধাপ্তাধস্তি করছিস। ভিকটিমের পুরো গায়ে কাদা ময়লা ছিল। শোয়েব চুপ করে থাকলো। গত 1 ঘন্টা ধরে মনসুর তাকে এভাবে পুলিশের মতো জেরা করছে। দেখ দোস্ত, তুই আমাকে সত্যিটা বল। পর যদি মেয়েটা জেগে ওঠে, ভুয়া জবানদারি দেয়, থানা পুলিশ হতে পারে। দেখ, তোরা দুজনেই গা ভেজা ছিলি। তুই যেরকম ছিলি গল্প বানিয়ে বলছিস। শোয়েবের সব অসহ্য লাগছে। মনসুর শোয়েবের স্কুলের বন্ধু। ইন্টারমিডিয়েট পর্যন্ত দুজন একসাথে ছিল। কত ঘনিষ্ঠ। তার নিজের এই আপন বন্ধু তাকে আজ এমন ভাবছে। পৃথিবীর এমন নিষ্ঠুরতার রূপ তাকে দেখতে হচ্ছে ওই মেয়েটার জন্য। একবার সুস্থ হোক, তারপর থাপ্পড় মেরে মেয়েটাকে ঠিক করতে হবে। ফট করে বেহুশ। দুনিয়াটা কি বেহুশ খানা নাকি? মনসুর চেয়ার ছেড়ে শোয়েবের কাছে উঠে এলো। শোয়েবের ডান হাতটা চেপে ধরে বলল, দেখ দোস্ত, তুই আমাকে পুরোটা খুলে বল। কতটুকু কি হলো? আমি সব কভার দিব। এইসব কেসে সবাই সব বুঝলি। গ্রুপ ভ্যানিশ করার আমার বাহাতের খেলা। হয় হয়, এরকম একটু আধটু ইচ্ছা আসলে। আচ্ছা, মেয়েটা তো চরম দোষ, পেলি কীভাবে? শোয়েবের ইচ্ছে করছে মনসুরের গালে ঠাস করে চড় মেরে দিতে। শোয়েব পুরো ঘটনাটা এই কিছু সময় অন্তত 4 বার মনসুরকে বলেছে। পুরো সত্য ঘটনা মনসুরের কাছে আজগুবি লাগছে। মনসুর ঘটনাটা কিছুতেই বিশ্বাস করছে না। শোয়েবও হাল ছেড়ে দিল। তাই বিরস মুখ করে বলল, দোস্ত, এখানে আরও 2 সেট কাপড় আছে মেয়েটার জন্য। আবার কি এখানেই থাকতে হবে? আর কতক্ষণ? তুই তাহলে করবি না? পরে থানা পুলিশ হলে কিন্তু। দেখ দোস্ত, উকিল, মুক্তার আর ডাক্তার এদের কাছে কিছুই লুকাতে নেই, বুঝলি? শোয়েব ভাই তুলতে তুলতে বলল, গাড়িতে তুলে মুখ চেপে ধরলাম। দরজা খুলে মারলো দূর। বৃষ্টিতে ভিজে 10 মিনিট দৌড়ে ধরে আনলাম আবার। এনেই টাইট করে হাত পা বেঁধে তখনই জ্ঞান হারিয়ে ফেললো। মনসুরের হাত ধরে শোয়েব আরেকটু রহস্যময় করে বলল, সুন্দরী মেয়ে বৃষ্টিতে একা পেলাম, মন মানল না। কিন্তু কিছুই করতে পারি নাই রে দোস্ত, এর আগেই। মনসুরের মুখে বিজয়ের হাসি। আমি জানতাম দোস্ত, বুঝলি, দিনে 100টা রোগী ডিল করি, আর আমি বুঝবো না? তবে রাস্তা থেকে মেয়েটা তোলাটা ঠিক হয়নি, রিস্কি হয়ে গেছে বেশি। শোয়েব মাথা নেড়ে সায় দিল। মনসুর কলম হাতে নিয়ে বিজ্ঞের মতো নাড়াচাড়া করতে করতে বলল, শোন,
এসব ব্যাপারে লিংক দরবার বুঝলি? আমার একজন আছে, খলিল ভাই, শাখারিপট্টিতে বাসা। ফোন করলেই ফ্রেশ কালেক্ট করে দেয়। স্কুল গার্ল থেকে হাউস ওয়াইফ সবই আছে। তোর লাগবে আমি তো ধারণা করিনি। এরপর থেকে আমাকে ফোন করবি, বুঝলি? শোয়েব এবারও মাথা নাড়ল। পৃথিবী কত আজব, তার ব্রিলিয়ান্ট ডাক্তার বন্ধুর ভেতরে এমন একটা নর্দম আছে কে জানতো। কই, তাকে দেখে তো মনে হয় না ভেতরটা এত কালো, এত কুৎসিত। সুন্দর সত্যটা বিশ্বাস করানো কত কঠিন, আর নোংরা মিথ্যা মানুষ কত সহজেই বিশ্বাস করে ফেলে। কি আশ্চর্য। মস্তুর সামনে রাখা ফাইলটা খুলে নিয়ে বলল, কিরে, কি এত চিন্তা করছিস বলতো? মেয়েটাকে যেহেতু করিসনি তাহলে চিন্তা নেই। তবে যাই বলিস না কেন, মেয়েটা কিন্তু হ্যাপি দেখতে, ফিগারে তো কোনো ফ্যাক্ট নেই। এদের আপিল খুব। আচ্ছা, রেজিস্টারে মেয়েটার নাম কি লিখবো বলতো? ফেক নাম হলে ভালো হয়। শোয়েব এবার আগের চেয়েও বেশি রহস্যময় আর করুণভাবে বলল, মাথা গরম ছিল বুঝলি দোস্ত, নামই জিজ্ঞেস করা হয়নি। তবে আমি এখন ফেক নামে ওকে তোর কাজিন বলে এন্ট্রি করে দিচ্ছি। শোয়েব জবাব দিল না, নিজের দিকে তাকালো। চেঞ্জ করতে হবে তার। ভিজে কাপড় গায়ের সব তাপমাত্রা টেনে শুকিয়ে যাচ্ছে প্রায়। তাছাড়া রাতে না ফেরার কথাটা বাসায় একটা ফোন করে মাকে বলা দরকার। শোয়েব নিজের জন্য আনা কাপড়ের ব্যাগ আর মোবাইল হাতে নিতে নিতে বলল, আমার চেঞ্জ করতে হবে, ওয়াশরুমে যাওয়া দরকার। বলে চেম্বার থেকে বেরিয়ে এলো। চেঞ্জ করে ফোন সেরে আবার ভেতরে যেতেই শোয়েবের দিকে তাকিয়ে মনসুর প্রশান্তির হাসি হাসল। নাইস শার্ট তো। তুই তো দেখি রোগীর টেনশন নিয়েও ভালো শপিং করে ফেললি। ঠান্ডা লেগে যাবে তাই আর কি। দোস্ত, এক কাপ চা দিতে বলতো ঝটপট। মনসুর শোয়েবের পিঠ চাপড়ে দিয়ে হেসে বলল, চা আসতে বলেছি। বাচ্চা একটা মেয়ে, ভয় পেয়ে গেছে তাই। তোর তো তাড়াহুড়া বেশি, সব ঝাপটা। ম্যাচিওর ওমেন হলে ভালো হয়, তোকে সামলাতে পারবে ঠিকঠাক। আমি নেক্সট উইকেই একটা বুক করে দিব। শোয়েব ক্লান্ত গলায় বলল। আমি মেয়েটাকে একটু দেখে আসি দোস্ত। মনসুর টেবিল গুছাতে গুছাতে বলল, যা বামে গিয়ে 307 নম্বর কেবিন। তবে খবরদার, নো হুমকি পাঙ্কি। ক্লিনিকে আমার একটা ইমেজ আছে, আর আমি আধা ঘন্টার মধ্যেই বেরোবো। কেবিনের ভেতর ঢুকে শোয়েবের ভেতর কেঁপে উঠল। একটা সুস্থ স্বাভাবিক মানুষ আজ তার জন্য হাসপাতালে। কি অসুখে পরিবেশ। শোয়েব গাঢ় দৃষ্টিতে রিমের মুখের দিকে তাকালো। সুন্দর সাধারণ চেহারার মিষ্টি মুখ, অত ফর্সাও না আবার চাপাও না, যেন অ্যাকুরেট উজ্জ্বল। এর বেশি হলে বেমানান লাগতো খুব। খাড়া নাকের মাঝামাঝি ছোট্ট তিল, ঘন কালো পাপড়ি চোখে, ভ্রু দুটো এলোমেলো ল্যাপটানো, ডান চোখের নিচেও আরেকটা তিল। সরু চোখের উপরের ভাগটা আহ্লাদি রকমের আদুরে, এজন্যই চেহারাটা আলাদা অন্যদের থেকে। থুতনিতে একটু গর্ত মতো, কপালের দুদিক থেকে চুলের শুরু, বিনুনি খুলে চুলগুলো একপাশে সিথানে সাইড করা। বুদ্ধদেব বসুর নায়িকারা কি অত সুন্দরী ছিল? নিশ্চয়ই না। এই এত মিষ্টি মেয়েটার বুদ্ধি তো গাধার চাইতেও কম, আর সাহস তো বিড়ালের মতো। শোয়েবের আবার রাগ লাগলো। ভিতর ডিম, ফাজিল মেয়ে, ফুডুরানো একটা। শোয়েব মনে মনে বলল, মেয়েটাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে নিয়ে প্রথম যে কাজটা করতে হবে তা হলো একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ঠাঁটিয়ে কয়েকটা চড় মারা। প্রথম চড় বৃষ্টিতে বেরোনোর জন্য, দ্বিতীয় চড় বাজার করার জন্য। এই মেয়ের বাজারের কি দরকার? এই মেয়ে ঝুম বৃষ্টির সন্ধ্যায় বারান্দায় বসে বৃষ্টি দেখবে, চুল খুলে নীল সাদা জামা পরে হাঁটবে, আর মাঝে মাঝে হাত বাড়িয়ে একটু বৃষ্টির পানি হাতে মুঠো করে নিয়ে গালে মাখবে। তৃতীয় চর শোয়েবের কথা না মনসুর উকি দিল। কি বন্ধু ক্যাঙ্গারু, আটকে গেছো নাকি আবার? শোয়েব সাইডের টুলটায় বসতে বসতে বলল, আমি এখানেই অপেক্ষা করছি, মেয়েটা জাগলে আমি কথা বলে নেবো সাথে সাথে। বুঝিসই তো ঝামেলা করতে পারে, পরে দেখা যাবে তুইও ফেসে গেলি। মনসুর ভয় আর আশ্বাস দুটো মেশানো দৃষ্টিতে মাথা নেড়ে সম্মতি দিল। আমি আপাতত গেলাম দোষ, দরকার হলে ফোন করিস। আমি চলে আসব। হ্যান্ড নার্সকে বলা আছে কাউকে রুমে অ্যালার্ট করবি না আমি ছাড়া। মনসুর চলে যেতেই শোয়েব রিমির বেডে আলতো হেলান দিয়ে চোখ বন্ধ করলো। ঘুম পাচ্ছে তার, গাঢ় ঘুম। রিমির ঘুম ভাঙলো রাত প্রায় 3টার দিকে। ঘুম ভাঙার পর সে যে দৃশ্যটা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তাকে একজন জাপটে ধরে ঘুমোচ্ছে। লোকটার ভারী নিঃশ্বাস পড়ছে রিমির গালের মুখে। ভয়ে রিমির আত্মা শুকিয়ে গেল, চিৎকার বেরুচ্ছে না গলা দিয়ে। মৃদু আলোতে সে লোকটাকে ঠিক দেখতেও পাচ্ছে না। এটা কোথাকার ঘর? সে কোথায় আছে এখন?
রিমি নিজের সর্বশক্তি দিয়ে লোকটাকে ঠেলে ধরে গলার স্বর কোনো রকম টেনে বলল, আপনি কে? কে আপনি? শোয়েব ধরফর করে উঠল, দ্রুত উঠে গিয়ে লাইট জ্বালালো। আর রিমি তখনই মানুষটার পুরো মুখটা দেখতে পেল। ইয়াস, মনে পড়েছে, এই ছেলেটাকে তো রিমি ক্ষণিকের বিশ্রামাগারে দেখেছিল, রংচং মাখা। আচমকা ঘুম ভাঙায় শোয়েবের চোখ জ্বলছে। নিজের দিকে তাকিয়ে শোয়েব আরও হতভম্ব হয়ে গেল। ইন্না লিল্লাহ, সে আছে খালি গায়ে। শার্ট কখন খুললো সে? শোয়েব মনে মনে দোয়া পড়তে আরম্ভ করলো। আর কিছু কি করেছে সে? শার্ট কোথায়? শোয়েব বেডের পাশে ফ্লোর থেকে দ্রুত শার্টটা তুলে নিয়ে পড়তে পড়তে বলল, আমি আসলে কিছুই বুঝতে পারছি না আপু। আমার দ্বারা একটার পর একটা ভুল হচ্ছে কেন আজকে? লা ইলাহা ইল্লাল্লাহ। রিমি নিজেকে সামলে উঠে বসলো। শোয়েব কাকুতি মিনতির সরে আবারও দু হাত জোর করে বলতে শুরু করলো, বিশ্বাস করেন আপু, আমি এই টুলে বসে ঘুমাচ্ছিলাম, বিছানায় কিভাবে চলে গেলাম তাই তো বুঝতে পারছি না। আপনি হয়তো আমায় খুব খারাপ ভাবছেন, আসলে আমার মেজাজ আমি নিয়ন্ত্রণ করতে পারি না বলে আজ এই অবস্থা। বিশ্বাস করুন, আমি বখাটে গুন্ডা নই, আমি একজন আর্কিটেক্ট। আমার নাম শোয়েব, আমার বাবা একজন নামকরা। তাড়াহুড়ো করে বোতাম লাগাতে গিয়ে শোয়েব এলোমেলো বোতাম আটকাল শার্টের। রিমির লজ্জা, অস্বস্তি লাগছে, ভীষণ লজ্জা। ছেলেটা তাকে পুরো গভীর করে জড়িয়ে ধরে শুয়েছিল। ছেলেটার নাক মুখটা রিমির গলার কাছে ছিল, অর্ধেক উপর হয়ে লেপ্টে শোয়া। এর মাঝে একটা হাত ছিল। ছি! রিমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, খুব নিচু আওয়াজে বলল, আমার বাড়ি যেতে হবে। মা হয়তো ভীষণ চিন্তা করছেন। স্যালাইনটা খুলে দিতে বলুন প্লিজ। বলছি বলছি বলে শোয়ে ব্যস্তভাবে দৌড়ে বেরিয়ে গেল। হসপিটালের ঝক্কি ঝামেলা সেরে ভোর 5টা নাগাদ শোয়েব রিমিকে নিয়ে তার বাড়ি পৌঁছালো। রিমির মা বারান্দায় বসেছিলেন। রিমি শোয়েবকে কিছুই না বলে চুপচাপ সোজা ঘরের ভিতর চলে গেল। শোয়েব অপ্রস্তুত হয়ে পড়ল। নাসিমা বিব্রতভাবে বললেন, আপনি আসুন, ভেতরে আসুন। রিমি রাতে ফেরেনি বলে আমি চিন্তায়। শোয়েব নাসিমার পেছন পেছন ঘরে এলো। যে ঘরে সে বসেছে সে ঘরে আসবাবপত্র বলতে একটা বিছানা, একটা ছোট্ট চারপায়া টেবিল এবং দুটো চেয়ার। বিছানার স্ট্যান্ডে কাপড় চোপড় অজস্র। সমস্ত জিনিসগুলোই জীর্ণ ও পুরনো, কিন্তু আশ্চর্যের ব্যাপার সবই পরিষ্কার পরিচ্ছন্ন। শোয়েবকে বসিয়ে নাসিমা ভেতরে চলে গেলেন। তার মাথায় কিছুই ঢুকছে না। রিমি এত সুন্দর একটা ছেলের সাথে গাড়ি করে মানে কি? কোথায় ছিল ছেলেটা? কি রিমির পূর্ব পরিচিত? রিমি কলতলায় গোসল করছিল। নাসিমা পাশে গিয়ে বললেন, ছেলেটাকে কি দেই বলতো, ঘরে তো কিছুই নেই। রিমি জবাব দিল না, চুপচাপ গা ঘষছে সে। নাসিমা আবারও বললেন, বসে আছে তো, নাস্তা পানি কিছু দেওয়ার তো দরকার নাকি রে? রিমি গায়ে পানি ঢালতে ঢালতে বলল, বসিয়েছো কেন মা? বসবার মতো তো কোনো দরকার নেই, চলে যেতে বলো। নাসিমা কলতলা থেকে ঘরে চলে এলেন। মুড়ি দেওয়া যায়, সাথে পানি। নাসিমা শোয়েবের সামনে মুড়ির বাটিটা রাখতে রাখতে বললেন, আসলে রিমি তো কখনো এরকম ভাবে রাতে বাহিরে থাকেনি। আমার ঘুম হয়নি, ভাবলাম বিপদ বুঝি হলো মেয়েটার। শোয়েব কি বলবে বুঝতে পারছে না, বললেই বা বিশ্বাস করবে কি? তাও বাটি থেকে এক মুঠো মুড়ি নিয়ে মুখে পুড়তে পুড়তে শোয়েব বলল, আসলে একটা ব্ল্যান্ডার হয়ে গেছে বড়। রিমি আপুকে আমি গতকাল সন্ধ্যায় বৃষ্টির সময়। শোয়েবের কথার মাঝখানেই রিমি ঘরে চলে এলো। গামছায় চুল মুড়ানো, গা ভালো করে মোছা হয়নি, সবুজ জামার বিভিন্ন অংশ ভেজা, গাঢ় সবুজ ছোপছপ হয়ে আছে। মুখের মধ্যে বিন্দু বিন্দু পানি জমে আছে। চোখের ভ্রু এবার সমান গুছানো, ঘন পাপড়ির জন্য চোখ দুটোকে আরো গভীর দেখাচ্ছে। কোনো গয়না নেই। ওড়নার লেসটার জন্য মুখের কাছটা গয়নাময় হয়ে উঠেছে। থুতনির গল্পটা আরো নরম সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, লক্ষ্মী প্রতিমা দেখতে কেমন? এরকম? এ কি, আপনি এখনো যাননি? 6টা বেজে যাচ্ছে তো। মা, ওনাকে কেন বসিয়ে রেখেছো বলো তো? শোয়েব থতমত খেয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। শোয়েব একরাশ মন খারাপ নিয়ে বেরিয়ে এলো। আর বেরিয়ে আসবার পরই মনে হলো রিমির চুলে বাঁধার গামছাটা একটু ফুটো ছিল। রেহেনার কিছুই ভালো লাগছে না। শোয়েবের জ্বরের বাহানায় পৃথিলা মেয়েটা দুপুর থেকেই বসে আছে। এই সুযোগে মেয়েটা যদি শোয়েবের গায়ে মাথায় হাত বুলিয়ে ফেলে, এই চিন্তায় রেহেনা এই বাহানায় সেই বাহানায় শোয়েবের কাছাকাছিই থাকছেন। রান্নাবান্না কিছুই করা হয়নি। রিমি মেয়েটাও আজ পড়াতে আসছে না। ব্যাপার কি? সব ঝামেলা একসাথে। উফ! রেহেনা আবার শোয়েবের ঘরে এলেন। পৃথিলা বিছানায় শোয়েবের ধার ঘেঁষে বসে বই পড়ছে। রেহেনার গা জ্বলে উঠল। বুইরা জোয়ান মেয়ে ছেলের সাথে ঘষাঘষি। রেহেনা শোয়েবের কপালে হাত দিয়ে আটকে উঠলেন। ধুম চড়! আদুরে গলায় ছেলেকে ডাকলেন, একটু উঠে বস, একটু উঠে বস না বাবা।
গাছ পঞ্চ করে দেই একটু। শোয়েব বাধ্য ছেলের মতো উঠে বসল। রেহেনা চোখের ইশারায় পৃথিলাকে যেতে বললেন। পৃথিলা হেসে ফেলল। থাক না আন্টি, কী সমস্যা? এই সোহেব, আমার সামনে খালি গায়ে হতে লজ্জা করবে তোমার? শোয়েব মাথা নাড়ল। পৃথিলা বিছানায় সরে বসল। রেহেনা যথাসম্ভব পৃথিলার চোখ আড়াল করে ছেলের গা মোছাতে থাকলেন। শোয়েব অস্পষ্ট স্বরে বলল, মা আসতে দাও, লাগছে তো। পৃথিলা এগিয়ে এসে বলল। আমি করে দিই আন্টি। রেহেনা হাতের ভেজা তোয়ালেটা আরো টাইট করে আঁকড়ে ধরে বললেন, আমি করছি তো, তুমি বসো গিয়ে। পৃথিলা মিষ্টি করে হেসে মাথা নাড়ল। গা মুছিয়ে শোয়েবকে শুয়ে দিয়ে রেহেনা বেরিয়ে এলেন। পৃথিলা শোয়েবের সিথানের কাছে আবার বসল। তোমার বুকে অনেক সুন্দর তিল আছে। ইস, আমার তো দেখেই না খসতে ইচ্ছে করছিল। পিঠেও তো অনেক তিল। জ্বর কমুক, একদিন সব তিল গুনে দিব। শোয়েব কাঁথার ভিতর মাথা ঢুকিয়ে বলল, পৃথি, তুমি বাতিটা নিভিয়ে বরং ভাবির ঘরে গিয়ে বসো, আমি ঘুমাবো এখন। কেন? আমি থাকলেই বা কি? আমি তো ডিস্টার্ব দিচ্ছি না। তোমার নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড আমার ঘরের বায়ু দূষিত করছে, এটাই যথেষ্ট ডিস্টার্ব হওয়ার জন্য। পৃথিলা কষ্ট পাওয়া অসহায় চোখে তাকালো। বাতিটা নিভিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, বিয়েটা হয়ে যাক বাবু সোনা, তারপর দেখবে এই কার্বন ডাই অক্সাইড তোমার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। পৃথিলা শোয়েবের ঘর থেকে বেরিয়ে সোজা নিচের ড্রয়িং রুমে এসে বসল। শোয়েবের ঘরে যে তার বসা হয়নি জানুক সবাই। আব্দুস সালাম সাহেব বসে চা খাচ্ছিলেন। পৃথিলাকে দেখে হেসে বললেন, হেই বিউটিফুল কুইন, তোমার কিংয়ের কি অবস্থা? একটু জ্বরেই উপকার। পৃথিলা সোফায় পা তুলে বসল। মলিন মুখ করে জবাব দিল, জ্বর না অন্য রোগ, সারাক্ষণ শুধু কাঁথায় মুখ লুকিয়ে থাকা। বিয়ের পর এরকম করলে আমি কিন্তু তোমার ছেলেকে কঠিন মার মারবো, শক্ত মার। আব্দুস সালাম লাকি বুয়াকে ডাকলেন। পৃথি মামনিকে এক গ্লাস লাচ্ছি দাও, মাথা গরম হয়ে আছে। আমি শোয়েবকে বকে আসি, যাই। পৃথিলা শব্দ করে হেসে বলল, তুমি কিভাবে আমার মনের কথা সব সময় বুঝে ফেলো আঙ্কেল, বলো তো? আব্দুস সালাম সাহেব জবাব দিলেন না, হেসে উপরে চলে গেলেন। পৃথিলা আয়েশি ভঙ্গিতে কাত হয়ে সোফায় শুয়ে পড়ল। আজ রাতে সে বাসায় যাবে না। শোয়েবকে অসুস্থ রেখে সে কোথাও গিয়ে শান্তি পাবে না। ক্ষণিকের বিশ্রামাগারে রিমি পড়াতে এলো। গুনে গুনে ঠিক 3 সপ্তাহ পর। রেহেনা ম্যাডাম ফোন করে করে কান ঝালাপালা করে ফেলেছেন। শেষ অবধি বললেন, না আসলে বাড়ি চলে আসবেন। বাধ্য হয়ে রিমির আসতে হলো তাই। তবে এতদিন যে রিমি আসেনি তা কোনো কারণ ছাড়াই আসতে ইচ্ছে করেনি। এই বাড়ির শোয়েব ছেলেটার সাথে তার সেদিন এরকম বিচ্ছিরি একটা ঘটনা হলো, সেটার জন্য একটু ভয় ছিল অবশ্য মনে। শোয়েব কি বাড়িতে এসে বলেছে সবাইকে? রেহেনা ম্যাডামের ফোনে বোঝা গেল বলেনি এতদিনেও, তাহলে নিশ্চিত আর বলবেও না। রিমি আজ আসলো প্রায় লুকিয়ে। শোয়েব ছেলেটা বাড়িতে নেই তো। সে খুব সাবধানে এসে রিঙ্কু ছিঙ্কুর ঘরে ঢুকে পড়ল। রিঙ্কু ছিঙ্কু ভালো জামা কাপড় পরে রেডি হচ্ছে। রিমি বসতে বসতে বলল, কোথাও যাবে নাকি তোমরা? রিঙ্কু ছিঙ্কু জবাব দিল না। ইশারায় হোয়াইট বোর্ডে ডিরেক্ট করলো। সেখানে বড় বড় করে লেখা, ও রিমি, ও রিমি, আসো না কেন তুমি? রাগ করেছি আমরা, তুমি একটা ভুমরা। রিমি হেসে ফেলল, 2 হাতে কান ধরে বলল, আর এমন হবে না, সরি, এই যে জিভ কাটলাম। রিমির কান ধরা থাকতেই ঘরে এলো হলুদ শাড়ি পরা অপূর্ব সুন্দরী একটা মেয়ে। মেয়েটার ছোট ছোট কাঁধ পর্যন্ত ব্রাউন ডাই করা চুল, কি ফর্সা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে চমৎকার ব্রাইট রেড লিপস্টিক, কপালে হলুদ টিপ। হলুদ শাড়ির সাথে ব্লাউজ পরেছে সবুজ। ইস, কি মিষ্টি লাগছে দেখতে। হাতের চুড়িগুলো নিশ্চয়ই হিরের, পায়ে দামি হাই হিল। অত উঁচু জুতা পরে শুধু ফিল্মের হিরোইনরা হাঁটতে পারে, এই মেয়ে কিভাবে হাঁটে? শাড়িটার পাড় পেছন দিকে ভাঁজ হয়ে উঠে আছে। রিমির তাৎক্ষণিক ইচ্ছে করলো মেয়েটার শাড়ি ঠিক করে দেয়, কিন্তু দেওয়া গেল না। এর আগেই চমৎকার মিষ্টি কণ্ঠে মেয়েটা বলল, হেই মিস, আমি পৃথিলা, রিঙ্কু ঝিঙ্কুর হবু ছোট মা। ভালো আছেন? রিঙ্কু ছিঙ্কু একসাথে বলল, রিমি মিস, ইনি আমাদের ছোট চাচার বউ হবেন। রিমি তখনও হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে। ইস, মেয়েটার গা থেকে কি সুন্দর ফুলের গন্ধ। আহারে, নিশ্চয়ই অনেক দামি পারফিউম। পৃথিলা আবার বলল, হেই মিস, ভালো আছেন আপনি? এবার রিমির হুঁশ হলো। সানন্দে হাত বাড়িয়ে বলল, আমি রিমি, রিমি সুলতানা। পৃথিলা রিমির হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল,
জানি আমি, এরা বলে খুব আপনার কথা। আপনি আসেনি কেন এতদিন? আপনার ছাত্ররা তো অনশনে যাবে ভেবে ফেলেছিল। নিজের গায়ের ওড়নাটা গুছিয়ে নিতে নিতে রিমি আড়ষ্টভাবে বলল, এই তো একটু ব্যস্ত ছিলাম। ম্যাডাম, আজ তো আপনার স্টুডেন্টদের ছুটি লাগবে। আমরা বাইরে যাচ্ছি সবাই, বেরিয়ে টেরিয়ে একদম ডিনার করে। রিমি হেসে বলল। ছুটি মঞ্জুর করা হলো। পৃথিলা এক হাত সামনে এনে বলল, মজা করার মতো করে বলল। আপনার যথেষ্ট দয়া গুরুমা। রিমি সশব্দে হেসে উঠল। রিমি রিঙ্কুর শার্টের কলার ভাঙতে ভাঙতে বলল, আপনারা সবাই যাচ্ছেন নাকি? রিমির কথার মাঝখানে নীলা দরজায় দাঁড়িয়ে থেকে বলল। পৃথি হলো তোদের। তারপর রিমির দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনিও চলুন না আমাদের সাথে, একটু শপিং মল ঘুরে আসবেন। আজই তো এমনিতেই আপনার পড়াশোনা নেই, ফ্রি তো নিশ্চয়ই। রিমির হিজিবিজি লেগে গেল। বাইরে বেড়াতে যাওয়া, শপিং, তাও এদের সাথে। কিন্তু মন তো চাইছেও বড়লোকদের সাথে ঘুরবার মজাও নিশ্চয়ই বিশাল। আপনি সাথে আসলে রিঙ্কু ঝিঙ্কুর ভালো লাগবে। তাছাড়া এতদিন পরে এলেন, একটা সেলিব্রেশন। রিমি আগ্রহের সাথে নীলার দিকে তাকিয়ে বলল, আমার এই ড্রেসও হবে ম্যাডাম? পৃথিলা হেসে বলল, ড্রেসেস নো ম্যাটার, শেখ সাদি বলছেন পোশাক ইজ আ বাহুল্য, আর এই পোশাকেই আপনাকে খুব চমৎকার দেখাচ্ছে। এক চোখ টিপে বলল। একদম ফাটাফাটি। রিমি লজ্জিতভাবে হাসল। পৃথিলা যে কি বলে না, সুন্দর মেয়েদের সব কিছুই কত সুন্দর। এরা ঠাট্টা করলেও মনে হয় মিষ্টি কবিতা পড়ছে। তবে বেড়াতে বেরিয়ে একটা জিনিস রিমিকে খুব স্বস্তি দিল। পৃথিলা মেয়েটা সারাক্ষণ শোয়েবকে ব্যস্ত রাখছে, এই গল্প সেই গল্প। রিঙ্কু ঝিঙ্কুর ঝামেলায় রিমিকে শোয়েবের সামনে পড়তে হয়নি। কয়েকবার অবশ্য মুখোমুখি হবার কয়েকটা চান্স ছিল, রিমিও খুব কৌশলে এড়িয়ে গেছে। রিঙ্কু ঝিঙ্কুর ঝামেলার সাথে আছেন রেহেনা ম্যাডামও। সব কিছুতেই এরা চারজন। রেহেনা ম্যাডামের প্যান, এটা নেব না, ওটা নেব না, টয়লেটে যাব একটু পর পর, 2 ঘন্টায় গিয়েছেন 6 বার। রিঙ্কু ঝিঙ্কুর প্যান, এটা খাবো ওটা খাবো, পুরো শপিং মলটা খেয়ে ফেলার উপক্রম। নীলা ম্যাম কন্টিনিউয়াস সোহান স্যারের হাত ধরে আছেন, যেন মাত্র বিয়ে হয়েছে তাদের। সব শপিং ব্যাগ সোহান স্যারের হাতে। পৃথিলা মেয়েটা শোয়েবকে ঘিরে রয়েছে। জিনিসপাতি কেনার মাঝে মাঝে কিছু একটা গল্প করে হাসিতে ফেটে পড়ছে। দুজনকে কি দারুণ মানিয়েছে। রিমির হঠাৎই খুব মন খারাপ লাগলো। সিমি আপাকেও দুলাভাইয়ের সাথে এমন মানাতো। পাশাপাশি যখন হাঁটতো দুজনে মনে হতো সোনাই সোহাগা। যতবার আপা দুলাভাইয়ের সাথে রিমি বাইরে গেছে, প্রতিবারই দুলাভাই রিমি সিমিকে একরকম কিছু না কিছু একটা কিনে দিয়েছেন। আজকের শপিংয়ে রিমিও একটা প্যাকেট অবশ্য পেয়েছে, তবে কি আছে তাতে খুলে দেখা হয়নি। রিমির ভাবনায় ছেদ পড়ল রেহেনা ম্যাডামের ডাকে। তুমি কি খাবে বলো তো? এখানে তো দেশি কিছু রাঁধে বলে মনে হয় না। খিদেই তখন রিমির পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। ভাত আর শুটকির ভর্তা হলে 1 গামলা খাওয়া যাবে এমন অবস্থা। তারপরও যেন খাবার কোনো আগ্রহই নেই। রিমি এমনভাবে মুখ করে বলল, আপনারা যা খাবেন তাই। আমরা আর কি খাবো বলো? এখানে তো নুডলস ছাড়া কিছুই চিনতে পারছি না। আমাদের নুডলসই বলি, ওরা পোকামাকড়ে স্যুপ যা খায় খাক, কি বলো? রিঙ্কু ছিঙ্কু একসাথে বলল। ওকে ওকে। রিমিদের ঠিক 2 টেবিল সামনে বসেছেন বাকিরা। রেহেনা ম্যাডামের অবশ্য খাওয়া হলো না। নুডলস তিনি ঘাটাঘাটি করেই গেলেন। বিড়বিড় করলেন কি না কি হোটেল রে বাবা, বিদেশি শেফ সব। কোন হাতে ধরে কোন হাতে রাধে। টয়লেটের পর এরা পানি নাই না টিস্যু কে জানে। ছি থু। রিমির এত খিদে ছিল, নিজের প্লেটের পুরো নুডলস সে সবার করে ফেলল। একদম শেষটুকু মুখে নিয়ে তার মনে হলো বড়লোকে ভদ্রতা হলো খাওয়ার পর প্লেটে একটুকু রাখা। রিমি তো রাখেনি। ও মাই গড। রিমি এদিক ওদিক তাকালো। সবাই যে যার মতো খাচ্ছে। রিমি খুব সাবধানে মুখের টুকু বের করে প্লেটে রেখে দিল। যাক বাবা, ভদ্রতা রক্ষা হলো তাহলে। রাতে ফেরার পথে রিমি বারবার করে বলল, আমি একা পারবো যেতে। তাও পৃথিলা জোর করল। আমি আর সোহেব আপনাকে নামিয়ে দিয়ে আসবো। ফেরার পথে রিমি বসেছিল পেছনে। শোয়েব কোনো কথাই বলল না। কথা হলো রিমি আর পৃথিলার মাঝে। পৌঁছবার পর শোয়েব শুধু আস্তে গলায় বলল, এসে গেছি রিমি ম্যাম। রিমি নাম্বার সময় বলল, ধন্যবাদ শোয়েব ভাই, আপনারা আমার জন্য এত রাতে কষ্ট করলেন। পৃথিলা হেসে বলল, কষ্ট না, সুযোগ বলুন ম্যাম। এই যে আপনাকে নামিয়ে দিয়ে এখন আমরা একটু
পার্সোনাল সময় বেশি পাবো। ইচ্ছে করেই তো এলাম। আজ তো প্রথমে শোয়ে বেরোতেও চাইনি, আর এখন দেখুন এত রাতেও মহা উৎসাহে ড্রাইভ করছে। তারপর শোয়েবের দিকে আহ্লাদি গলায় বলল। তুমি ওনাকে ঘর পর্যন্ত দিয়ে আসো না সোহেব। শোয়েব দৃঢ় কণ্ঠে বলল। তুমি যাও পৃথি, আমি আছি। রিমি আঙ্গুলের ইশারায় বেস্ট অফ লাক দেখিয়ে একাই চলে গেল। আজ তার অনেক দিন পর ভালো লাগছে, ভীষণ ভালো। রিমি প্যাকেট খুলে হতভম্ব। এরকম উপহার কেউ কাউকে দিতে পারে? এটা উপহার? মিনি সাইজের 30টা গামছা। গামছা দিয়ে রিমি করবে কি? বড় ভারী প্যাকেট। রিমি ভেবেছিল দামি পোশাক। আচ্ছা, প্যাকেট বদলে যায়নি তো? সে কি রেহানা ম্যামকে বলবে ফোন করে বলার কি দরকার আছে? রেহানা ম্যাম তো প্যাকেটটা হাতে দেবার সময় বললেনি। এতে তোমার জন্য জামা আছে, শোয়েব আজ কিনে দিল সবাইকে, এটা তোমার। আগামী দিন পড়াতে গেলে প্যাকেটটা নিয়ে গেলেই হবে, নাকি ছোট লোকই হবে? শোয়েব গামছা কেন কিনবে? রিমির ভাগ্যই খারাপ, উপহারের ব্যাগ বদলে গামছা চলে এসেছে। রিমি প্যাকেট সরিয়ে পড়তে বসলো। নাসিমা এসে চমকে বললেন, এগুলো কি রে রিমি, এত গামছা কেন? হাই তুলতে তুলতে রিমি বলল, দোকানদার কম দামে দিল, নিয়ে ফেললাম। দেখো তো আশেপাশে কারো কাছে বেঁচে যায় কিনা। নাসিমা অবাক ও আশাহত গলায় বললেন, কম দামে দিল বলে নিয়ে ফেলবি? আর আমি গামছা বেচবো? বেচবে, যদি বেচা কেনা ভালো হয় আরও কিনে আনবো। গামছার ব্যবসা একবার যদি দাঁড়িয়ে যায় একটানে কোটিপতি, বুঝলে মা? নাসিমা বুঝতে পারছে না রিমি ঠাট্টা করছে নাকি সত্যি সত্যিই বলছে। কনফার্ম হতে আবার জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি আমায় গামছা বেচতে বলছিস? বেচা না হলে আনতাম নাকি মা? তোমার লজ্জা লাগলে ছেড়ে দাও, আমি বিক্রি করব। নাসিমা জবাব দিলেন না। রিমির পাশেই চুপ করে বসে রইলেন। অভাব অন্টন টানতে টানতে মেয়েটার মাথাটায় গেছে। এখন ভাবছে গামছার ব্যবসা করবে। নাসিমার দু চোখ ছলছল করে উঠল। ব্যবসা কি অত সোজা নাকি? গামছা কে কিনবে? রিমি পড়তে বসেছে। নাসিমা মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। এই এতটুকু ফুটফুটে মেয়ে, এক মনে লিখছে খাতায়, পিঠময় লম্বা চুল ছড়িয়ে আছে, খাড়া নাকটায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। না ঘামলে মেয়েরা নাকি স্বামী সোহাগী হয়, কি জানি হবে নাকি। বড় বড় চোখ দুটোর কাজল লেপটে আরো বড় দেখাচ্ছে। রোদে জলে ছোটাছুটি করে গায়ের রংটা মরে যাচ্ছে দিন দিন। আহারে, একটু ক্রিম পাউডার যদি মাখতো মেয়েটা। ছোটবেলায় তো পুরো ঘরের বাল্ব মনে হতো, যেখানেই বসতো সেখানটায় আলো। শরীরটাও ভাঙছে দিন দিন। 3 বেলা পেট পুরে ভালো করে খেতে পারলে তেল তেলে হতো শরীরটা। নাসিমা দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে বললেন, এত সুন্দর হয়ে কেন জন্মেছিস আমার ঘরে? বলতো মা, ভালো কাপড় জামা দিতে পারি না, যত্ন আত্তি করতে পারি না, খালি অভাব আর অভাব। অত সুন্দর বর কই পাবো তোর জন্য বলতো? টাকা ছাড়া সুন্দরের কোনো দাম নাই। রিমি চুলটা খোপা করতে করতে বলল, তাকিয়ে আছো কেন মা, লজ্জা লাগছে? নাসিমা হাসলেন। তুই কত মন দিয়ে পড়ালেখা করছিস, দেখতে ভালো লাগছে। আমার যদি এই পড়াশোনার বয়সটা থাকতো। পড়তে ভালো লাগে না মা, কাজ করতেও ভালো লাগে না, খালি শুয়ে বসে খেয়ে ঘুমিয়ে দিন কাটাতে মন চায়। এই যে এত টানা হেঁচড়া, এত ভালো লাগে না মা, ক্লান্ত লাগে খুব। তারপর কাছে এসে মায়ের গলা ধরে বলল, জানো মা, কিছু মানুষ বেবি পেটে এলেই গাড়ি ছাড়া চলতে পারে না। আপারে দেখো, ঠিক করে খাবারই জোগাড় দিতে পারছি না। কিছু কিছু মানুষের মা একটু ভালো থাকার জন্যই কেন টাকা নেই, অথচ কিছু মানুষের টাকা মা দিন দিন হুড়হুড় করে বাড়তেই থাকে। এমন কেন হয় মা? নাসিমা অসহায় চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এই জবাব তার কাছে নেই। চায়ের কাপটা শোয়েব একবারে ঘরের মাঝখানে ছুঁড়ে ফেলল। রেহেনা চোখ কপালে তুলে বললেন, তুই এমন রেগে আছিস কেন? এত কেন মেজাজ দেখাচ্ছিস বলতো? কাকে দিয়ে চা বানাও যে খেতে এমন লাগে? কেন, আমিও তো দেখলাম ভালো ছিল। টিচারের মতো পড়াবে তা না, বুয়ার মতো চা বানাচ্ছে, রান্না বান্না করছে, ডিসকাস্টিং। আমার তো মনে হয় মাথা খারাপ টিচারের, মান সম্মান বোধ নেই। রেহেনা ভাঙা কাপ প্লেটের টুকরোগুলো মেঝে থেকে কুড়িয়ে তুলতে তুলতে বললেন, মেয়েটাকে দেখেই খেপে গেলি, ব্যাপারটা কি? শোয়েব জবাব দিল না। রেহেনা বলতেই থাকলেন, রান্না বান্না করলে কি কেউ ছোট হয়ে গেল নাকি? এই যে আমি তো সারা জীবন তোদের রেঁধে খাওয়াচ্ছি, আমি কি ছোট হয়ে গেছি? আর তাছাড়া রিমি ভালো মেয়ে, তোদের মতো নবাব না। প্লিজ মা, ব্যাখ্যা করবে না। একজন কেউ রেঁধে দিলেই ভালো মেয়ে হয়ে গেল না। তোরা তো নবাবের দল, সব রেডি চাস, অথচ রান্নাঘরে যাস না কেউই। মেয়েটা কত স্ট্রাগল করে জানিস?
আজ দেখি সাথে করে গামছা নিয়ে এসেছে। জিজ্ঞেস করতেই বললো পার্ট টাইম বিজনেস শুরু করেছে। আমি তো 1 ডজন নিলাম ঘরের জন্য, সস্তায় দিল বেশ, ডাস্টিং ক্লিনিংয়ে লাগে। শোয়েব দিশেহারা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল। তুমি কিনেছো 1 ডজন? রেহেনা স্বাভাবিকভাবে মাথা নাড়লেন। শোয়েব বিছানার বালিশ চাদর ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। সব ভেঙে গুড়িয়ে দিতে পারলে তার ভালো লাগতো। রিমি কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কনফার্ম হবার জন্য আবার শিউলিকে জিজ্ঞেস করলো। 3 পিসও? হ্যাঁ দেখ, বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি করে ব্যবসা করাটা পপুলার ওয়ে। দেখ 30টা গামছা বিক্রি করতে তো একদিনও লাগেনি, তাহলে আমরা দুজনে মিলে শুরু করব।